আসসালামু আলাইকুম। আমরা ডিজাইন অফ স্ট্রাকচারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন কন্টিনিউ করছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা ওয়ান ওয়ে স্ল্যাবের একটি ম্যাথমেটিক্স সমাধান করেছি লাস্ট ক্লাসে, যেখানে টার্ন রডের পরিমাণ, টেম্পারেচার, রিনফোর্সমেন্ট এবং ইফেক্টিভ ডেপথ এবং টোটাল ডেপথের ক্যালকুলেশন ছিল। এখন আমরা আরও একটা ম্যাথ সলভ করব, যেখানে একটা স্ল্যাবকে পূর্ণাঙ্গ ডিজাইন করতে বলা হয়েছে। স্ট্রেটলি বলে দেওয়া হয়েছে স্ল্যাবটি ডিজাইন করো। আমরা যখন ওয়ান ওয়ে স্ল্যাবের WSD প্রসিডিওরের ডিজাইনের ধাপগুলো বা স্টেপগুলো দেখেছিলাম সূত্রের ক্লাস বা ফর্মুলা ক্লাসগুলোতে, সেখানে দেখেছিলাম একটা পূর্ণাঙ্গ ডিজাইনের মোট 10টা ধাপ থাকে। 1 নাম্বার ধাপ থেকে 10 নাম্বার ধাপ, মোট 10টা ধাপে একটা পূর্ণাঙ্গ স্ল্যাব ডিজাইন করতে হয়। তো সেক্ষেত্রে এখানে যে ডিজাইন করে বলা হয়েছে, তার মানে আমাকে এই স্ল্যাবটা মোট 10টা ধাপে ডিজাইন কমপ্লিট করতে হবে। যেমন এখানে বের করতে হবে ইফেক্টিভ ডেপথ বা স্ল্যাবের থিকনেস বের করতে হবে, এখানে টেনসাইল রিনফোর্সমেন্টের স্পেসিং বা ডিজাইন করতে হবে, এখানে টেম্পারেচার বা শ্রিঙ্কেজ রিনফোর্সমেন্ট ডিজাইন করতে হবে, এখানে স্ল্যাবটা শেয়ারের জন্য নিরাপদ কিনা, বন্ডিং স্ট্রেসের জন্য নিরাপদ কিনা, এই বিষয়গুলো আমাদেরকে এখানে ক্লিয়ার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমত চেষ্টা করি যে প্রথম স্টেপ থেকে এই ম্যাথটা কন্টিনিউ করার জন্য। ফার্স্ট স্টেপ আমাদের কি ছিল সেটা একটু দেখি আমরা। স্টেপ 1, স্টেপ 1 এটা কি? এটা হচ্ছে মিনিমাম থিকনেস, মিনিমাম থিকনেস ক্যালকুলেশন। মিনিমাম থিকনেস ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা জানি যে এটা ডিপেন্ড করে অন দ্য বেসিস অফ সাপোর্ট কন্ডিশন, বা স্ল্যাবের যে ক্যাটাগরি ছিল, ক্যাটাগরিটা এমন ছিল যে সিম্পলি সাপোর্ট হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, সেমি কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস হতে পারে, এবং ক্যান্টিলিভার হতে পারে। তো সেক্ষেত্রে এই স্ল্যাবটা কি স্ল্যাব, এটা আমাদেরকে আগে বুঝতে হবে যে এই স্ল্যাবটা কি স্ল্যাব। স্ল্যাবের এই অংশটা আমাকে ডিজাইন করতে বলা হয়েছে, যে বলা হয়েছে চিহ্নিত অংশটুকু, চিহ্নিত অংশ বলতে এই যে এটা, এই অংশটুকু আমাকে ডিজাইন করতে বলা হয়েছে। তাহলে এটার বামে এবং ডানেও দিচ্ছি স্ল্যাব, এটা ডান পাশেও আছে স্ল্যাব, বাম পাশেও আছে স্ল্যাব, তার মানে এটা একটা পুরোপুরি অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস স্ল্যাব, বুঝতে পারছি আমরা। আচ্ছা, তাহলে এটা যদি পুরোপুরি অবিচ্ছিন্ন স্ল্যাব হয়, তাহলে থিকনেস ক্যালকুলেশনের যেই আমরা এসিআই কোডের রিকমেন্ডেশনে যেই ফর্মুলাগুলো শিখেছিলাম, সেখানে ছিল যে পুরোপুরি অবিচ্ছিন্ন কোনো স্ল্যাব হলে তার স্ল্যাব থিকনেস বের করার নিয়ম হচ্ছে L/35। তাহলে আমরা বের করতে পারি যে প্রদর্শিত স্ল্যাবটি, আমরা বলতে পারি প্রদর্শিত স্ল্যাবটি পুরোপুরি অবিচ্ছিন্ন, পুরোপুরি অবিচ্ছিন্ন স্ল্যাব, অবিচ্ছিন্ন। আর পুরোপুরি অবিচ্ছিন্ন হলে এখানে যেহেতু দিতে পারে, যেহেতু প্রদর্শিত স্ল্যাবটি পুরোপুরি অবিচ্ছিন্ন, অতএব আমরা কি বলতে পারি, অতএব টি মিনিমাম ইকুয়াল টু, সূত্র হচ্ছে L/35। তাহলে এল কত? এখানে স্ল্যাব প্যানেল, এখানে মোট 1 2 3 4 5 6 6টা স্ল্যাব প্যানেল রয়েছে। বলা হয়েছে প্রত্যেকটা প্যানেলের দৈর্ঘ্য হচ্ছে 3.5, তাহলে 6টা প্যানেলের দৈর্ঘ্য 21, তার মানে একটা প্যানেলের দৈর্ঘ্য কত? একটা প্যানেলের দৈর্ঘ্য 3.5 মিটার। তাহলে একটা প্যানেলের দৈর্ঘ্য যদি 3.5 মিটার হয়, তাহলে আমরা L=3.5 যদি লিখি, তাহলে কি আসতে পারে? 3.5 মিটারে এটাকে 100 দ্বারা গুণ করলে সেন্টিমিটার /35। এটা ক্যালকুলেশন করলে আমরা একটা মান পাবো। সেটা কত পাবো? 350/35, অর্থাৎ 3.5 × 100 করলে 350/35, তার কত আসবে? 10 সেন্টিমিটার। তাহলে টি মিনিমাম অন দ্য বেসিস অফ কন্ডিশন, সাপোর্ট কন্ডিশন, এটা একটা পুরোপুরি অবিচ্ছিন্ন বিম স্ল্যাব, যার কারণে আমাদের টি মিনিমাম আমরা এসিআই কোডের রিকমেন্ডেশন অনুযায়ী 10 সেন্টিমিটার ক্যালকুলেশন করলাম। এখন আমরা ডিজাইন করব স্ল্যাবটিকে। ডিজাইন করে যেই থিকনেসটা পাবো, সেই থিকনেসের সাথে এসিআই কোডের দেওয়া থিকনেসকে আমরা কম্পেয়ার করে দেখব, ইজ ইট স্ল্যাব সেফ অর আনসেফ, এটা কি সেফ আছে, নিরাপদ কি অনিরাপদ, এটা আমরা চেক করব। তাহলে আমরা চেক করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমত ইফেক্টিভ ডেপথ বের করতে হবে
এবং ইফেক্টিভ ডেপথ থেকে আমাকে মিনিমাম টোটাল ডেপথ বা টোটাল থিকনেস বের করতে হবে, সেই থিকনেস সাথে এই থিকনেসটা কম্পেয়ার করতে হবে, তাই না? তাহলে টোটাল ডেপথ বের করার জন্য সূত্র আমরা যেটা শিখেছিলাম সেটা কি ছিল? ডি ইকুয়াল টু রুট ওভার এম ডিভাইড বাই আর বি। এম ছিল হচ্ছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। তাহলে প্রথমত আমাকে যেটা করতে হবে, ওই ক্যাটাগরিতে স্টেপে যাওয়ার আগে আমাকে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে। যেহেতু ডিজাইন করতে বলা হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের শেয়ার ফোর্সটা বের করে রাখা উচিত, কেননা আমরা যখন শেয়ার ডিজাইন করব তখন শেয়ার ফোর্স লাগবে। সো দ্যাটস ওয়াই আমরা স্টেপ 2 তে শেয়ার ফোর্সটা ক্যালকুলেশন করি। স্টেপ 2, স্টেপ 2 তে আমাদের ক্যালকুলেশন কি ছিল? ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ক্যালকুলেশন, তাই না? তাহলে আমরা বলতে পারি ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ক্যালকুলেশন। ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ক্যালকুলেশনের সূত্র কি ছিল আমাদের? ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ক্যালকুলেশন করার জন্য আমরা প্রথমত ডিজাইন লোডটা বের করি, কারণ ডিজাইন লোড না হলে তো আমরা শেয়ার ফোর্স পাবো না, তাই না? তো সেক্ষেত্রে আমরা আগে ডিজাইন লোড ক্যালকুলেশন করি, কারণ লোড ক্যালকুলেশন না করলে আমরা শেয়ার ফোর্স পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা বলতে পারি ডিজাইন লোড ক্যালকুলেশন। ডিজাইন লোড ক্যালকুলেশন। তো ডিজাইন লোড ক্যালকুলেশন করার জন্য আমাদের কিছু মান, এই স্ল্যাবের কিছু মান অবশ্যই দেওয়া থাকতে হবে। কোন কোন মান দেওয়া আছে সেটা আমরা এখানে একটু লিখে নিই, তাহলে সুবিধা হবে। আমরা দেখি এখানে কি কি দেওয়া আছে। আমরা এই পাশে এখান থেকে লিখে নিব, যাতে করে এটা এই স্ল্যাবটা প্রদর্শন চিত্রে দেওয়ার পাশাপাশি কিছু ডাটা দেওয়া থাকবে। সেই ডাটাগুলো কি কি দেওয়া থাকবে সেটা আমরা খেয়াল করি। এখানে দেওয়া আছে হচ্ছে এফ এস ইকুয়াল টু 1400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এফ প্রাইম সি দেওয়া আছে 210 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এরপরে দেওয়া আছে মডুলার রেশিও এন ইকুয়াল টু 10। এরপরে দেওয়া আছে লাইভ লোড দেওয়া আছে, লাইভ লোড দেওয়া আছে 450 কেজি পার বর্গমিটার। এরপরে দেওয়া আছে লাইম কংক্রিট, লাইম কংক্রিট দেওয়া আছে 7.5 সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে, লাইম কংক্রিট 7 সেন্টিমিটার পুরুত্বে দেওয়া আছে, থিকনেস 7.5 সেন্টিমিটার থিকনেসে লাইম কংক্রিটের পুরুত্ব দেওয়া আছে। এই কয়টা মান অর্থাৎ স্ল্যাবের এই কয়টা ইনফরমেশন আমার কাছে আছে। তাহলে ডিজাইন লোড ক্যালকুলেশন করার জন্য আমাদের প্রথমত ডেড লোড লাগবে, লাইভ লোড লাগবে, এরপরে অ্যাডিশনাল যে লোডগুলো দেওয়া আছে সেগুলো লাগবে। ডেড লোড বলতে আমরা বুঝি যে এই স্ল্যাব প্যানেলটা সেলফ ওয়েট, নিজস্ব ওজন, এটাকে স্ল্যাব কাস্টিং করার পরে, ঢালাই করার পরে, এর আরসিসি ঢালাই করার পরে এটার যে নিজস্ব ওজন সেটা আমার ডেড লোড। তাহলে আমরা বলতে পারি যে ডেড লোড বা ডিএল, ডেড লোড ইকুয়াল টু কত আসতে পারে? ডেড লোড বের করার নিয়ম হচ্ছে ইউনিট ওয়েট অফ কংক্রিট ইনটু সেই স্ল্যাব প্যানেলটার ভলিউম, অর্থাৎ যেটা আমরা ডেড লোড বের করব তার আয়তন ইনটু ইউনিট ওয়েট অফ কংক্রিট। তাহলে আমরা বলতে পারি সূত্রটা হচ্ছে এরকম যে এল ইন্টু বি ইন্টু এইচ ইন্টু ওমেগা প্রাইম। এল মানে স্ল্যাব প্যানেল দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, এইচ মানে উচ্চতা বা থিকনেস, এখানে থিকনেস লিখি আমরা টি, ইন্টু ওমেগা প্রাইম হচ্ছে ইউনিট ওয়েট অফ কংক্রিট। তাহলে আমরা যদি মান বসাই তাহলে কি পাবো? এখান থেকে এল এর ভ্যালু হচ্ছে 3.5 মিটার, বি এর ভ্যালু হচ্ছে 1 মিটার, টি এর ভ্যালু পেয়েছি আমরা 10 সেন্টিমিটার, তাকে 100 দ্বারা ভাগ করলে পাবো মিটারে। ওমেগার ভ্যালু আমরা জানি আরসিসি কংক্রিটের ইউনিটের কত? 2400। আমরা জানি আরসিসি কংক্রিটের ইউনিট ওয়েট কত? 2400 কেজি পার ঘনমিটার। প্রশ্ন আসতে পারে এখানে 1 কেন হলো? আমরা ডিজাইনের শুরু থেকে একটা কথাই বলে আসছি, আমরা প্রস্থ সবসময় 1 মিটার স্ট্রিপ বিবেচনা করব। তাহলে 1 মিটার স্ট্রিপ বিবেচনা করার কারণে এখানে 1 আসছে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে একটা মান পাবো। সেই মানটা কত পাবো আমরা? 10 ডিভাইডেড বাই 100 ইন্টু 2400 ইন্টু 3.5, 840 কেজি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত?
840 কেজি। এরপরে লাইভ লোড, তাহলে আমাদের কত আসবে? লাইভ লোড বা LL ইকুয়াল টু, লাইভ লোডের ক্ষেত্রে আমাদের মান দেওয়া আছে কত? 450 কেজি পার বর্গমিটার। তাহলে আমরা যদি 450 কেজি পার বর্গমিটার, তার মানে যদি আমরা বর্গমিটার ইউনিট দ্বারা গুণ করতে পারি তাহলে নিচের বর্গমিটার উপরে বর্গমিটার কেটে যায়, কি থাকে? কেজি থাকে। তাহলে আমরা লিখতে পারি 3.5 × 1 লিখলে কি আসবে? আমাদের 450 কেজিতে কনভার্ট হবে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা গুণ করি 450 × 3.5 তাহলে কত আসছে? 450 × 3.5 1575 কেজি। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 1575 কেজি। ওকে, এরপরে আমাদের কি আছে? এরপরে আছে হচ্ছে আমাদের লাইম কংক্রিট। এবার আছে আমাদের হচ্ছে লাইম কংক্রিটের ওজন। তাহলে লাইম কংক্রিটের ওয়েটের ক্ষেত্রে আমাদের ভ্যালু কত আসবে? 7.5 সেন্টিমিটার থিকনেস যদি হয় থেকে আমরা 100 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে মিটারে, এবং তার সাথে যদি 1 গুণ করে তাহলে ক্ষেত্রফল হয়ে গেল। এবার যদি আমরা এর সাথে 3.5 গুণ করি তাহলে ঘনমিটার হয়ে গেল। এই ঘনমিটারকে যদি আমরা 1920 দ্বারা গুণ করি তাহলে হয়ে গেল কেজিতে। সো আমরা ফাইনালি যেটা পাবো হচ্ছে এত কেজি। এটা খেয়াল করি, লাইম কংক্রিটের ইউনিট হচ্ছে 1920 কেজি পার ঘনমিটার। এখানে যেমন ছিল আরসিসি কংক্রিটের ইউনিট ওয়েট 2400 কেজি পার ঘনমিটার। লাইম কংক্রিটের, অর্থাৎ লাইম বলতে আমরা সুরকি গাছে যেটা ব্যবহার করি আর কি, তো লাইম কংক্রিটের ক্ষেত্রে আমাদের ইউনিট ওয়েট 1920 কেজি পার ঘনমিটার। তাহলে এখানে আছে কেজি, নিচে আছে ঘনমিটার। এই ঘনমিটারকে কাটার জন্য আমাকে ঘনমিটার দ্বারা গুণ করতে হবে। তাহলে 7.5 সেন্টিমিটার পুরুত্ব, 1 মিটার প্রস্থ, 3.5 মিটার দৈর্ঘ্য, এটা গুণ করলে হবে ঘনমিটার। নিচে আছে ঘনমিটার, কেটে যাবে, থাকবে কত? কেজি। তাহলে আমরা যদি এটাকে গুণ করি তাহলে কত কেজি থাকতেছে? 7.5 ডিভাইডেড বাই 100 ইন্টু 3.5 ইন্টু 1920 আমরা পাচ্ছি হচ্ছে মাত্র 504 কেজি। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 504 কেজি। আমাদের আর কোনো লোড এখানে দেওয়া নাই। একটা হচ্ছে ডেড লোড বা সেলফ ওয়েট, একটা লাইভ লোড বা সচল ভর, আর একটা দেওয়া হচ্ছে লাইম কংক্রিট। তাহলে আমাদের মোট লোডটা কত আসলো? আচ্ছা, এখানে কি ছোট হাতের ওমেগা হবে না ডাব্লু হবে? এখানে হবে ডাব্লু। কেন? ডাব্লু বলতে লেন্থ গুণ করা থাকে, অর্থাৎ টোটাল লোড। তাহলে আমরা প্রত্যেকটার সাথে লেন্থ গুণ করেছি, সো এটা টোটাল লোড। তাহলে আমরা বলতে পারি টোটাল লোড ডাব্লু ইকুয়াল টু কত আসবে? 504 যোগ 1575 যোগ 840, 504 যোগ 1575 যোগ 840 আমাদের আসছে 2919 কেজি। পেয়েছি কত আমরা? 2919 কেজি। এটা হচ্ছে এই স্ল্যাব প্যানেলের উপরে, অর্থাৎ 3.5 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, 10 মিটার প্রস্থ বিশিষ্ট একটা স্ল্যাব প্যানেলের উপরে 2919 কেজি লোড আসবে। এই প্যারামিটারটা হচ্ছে একটা ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এই অংশটাতে যদি ভুল হয় বাকি 9টার স্টেপই ভুল হবে। কারণ একটা লোড দিয়ে আমাদের টোটাল ডিজাইন ফরম্যাট বাকি 9টা স্টেপ কমপ্লিট করতে হবে। যদি আমরা এখানে ভুল করি, অর্থাৎ লোড ধরতে ভুল করি, লোডের ক্যালকুলেশনে ভুল করি, তাহলে পরবর্তী সকল ডিজাইন স্টেপ আমাদের ভুল হবে। কারণ লোড ভুল মানে আলটিমেটলি প্রত্যেকটা পার্ট ভুল, অর্থাৎ বিল্ডিং ক্র্যাক করবে। সো দ্যাটস ওয়াই আমাদেরকে লোড ক্যালকুলেশনের সময় অবশ্যই একটু সেন্সিটিভ থাকতে হবে, যেন এক্স্যাক্ট লোডটা আমরা ক্যালকুলেশন করে আনতে পারি। ওকে, এবার আমরা যেহেতু লোড ক্যালকুলেশন হয়ে গেল, তাহলে আমাদের পরবর্তী স্টেপে আমরা যেতে পারি। পরবর্তী স্টেপটা কি? আমরা শেয়ার ফোর্স ক্যালকুলেশন করব। তাহলে আমাদের স্টেপ 3তে আমাদের ক্যালকুলেশনের বিষয়বস্তু হচ্ছে শেয়ার ফোর্স বা ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ক্যালকুলেশন। ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ক্যালকুলেশন। মনে রাখতে হবে আমরা WSD পদ্ধতিতে যদি একটা ডিজাইন ভালো করে শিখি,
যে কোনো বই থেকে, যে কোনো ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, যে কোনো জায়গা থেকে, যে কোনো বই থেকে যে কোনোভাবে কোশ্চেন করলে একজন শিক্ষার্থী সেটার অ্যান্সার করতে পারবে, যদি আমরা অ্যাকচুয়ালি কন্ডিশন আর নিয়মগুলো শিখি। এটা অঙ্ক ডিজাইনের বিষয়গুলো অঙ্ক খুব একটা বেশি প্র্যাকটিসের না, কারণ একটা বিষয় বুঝতে পারলে পুরো 10 রকম ডিজাইন করা যাবে। তো আমরা যদি বিষয়বস্তুটা বুঝতে পারি, ক্যালকুলেশনের ফরম্যাটটা বুঝতে পারি, বা প্রসিডিওর বা আমাদের কন্ডিশনগুলো বুঝতে পারি, তাহলে কিন্তু এটা বারবার প্র্যাকটিস করার বিষয় না। কারণ এখানে এত বড় বড় অঙ্ক কিন্তু 10 বার প্র্যাকটিস করা যাবে না। একটা অঙ্ক ভালোভাবে বুঝতে হবে, সেটাই প্র্যাকটিস করলেই আমরা যে কোনো ধরনের অঙ্ক পারবো, যত পরিবর্তনীয় হোক সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ক্যালকুলেশন করছি। ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ক্যালকুলেশন করতে হলে আমরা জানি ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ক্যালকুলেশনের প্রসিডিউর হচ্ছে W/2। তাহলে আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স V ইকুয়াল টু W/2, অর্থাৎ স্ল্যাবের দুই পারে ভাগ হয়ে যাবে, তাই না? ওয়ান ওয়ে স্ল্যাব মানে কি, এই পাশে একটা সাপোর্ট আছে, এই পাশে একটা সাপোর্ট আছে। আমরা জানি লং ডিরেকশন বরাবর সাপোর্ট থাকে, তাহলে এই পাশে একটা সাপোর্ট আছে, এই পাশে একটা সাপোর্ট, তাহলে বিম আছে আর কি। তাহলে এই স্ল্যাবের উপরে যত লোড আসবে সেই লোডটা কে বহন করবে? দুটো সাপোর্ট বহন করবে, দুটো বিম বহন করবে। তাহলে দুইটা বিম বহন করে সমানভাবে ভাগ করবে, এই কারণে 2 দ্বারা ভাগ। তো দ্যাটস আমরা এখান থেকে মান পাবো, সেই মানটা কত? 2919/2। এটাকে ক্যালকুলেট করলে আমরা একটা মান পাই 1459.5 কেজি। এটা ম্যাক্সিমাম শেয়ার ফোর্স পেলাম। আচ্ছা, এখন আমাদের ক্যালকুলেশনের বিষয়বস্তু হচ্ছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। স্টেপ 4। স্টেপ 4-এ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন। তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করার জন্য আমরা কেন ক্যালকুলেশন করব এই স্টেপটা? কারণ আমাদের ইফেক্টিভ ডেপথ বের করার সময় লাগবে হচ্ছে M/RB। ইফেক্টিভ ডেপথ বা গভীরতা, মোমেন্ট ডিভাইড বাই RB আমরা জানি। আমরা কেন শেয়ার বের করলাম? কারণ আমরা যখন আমাদের সর্বোচ্চ শেয়ার চেক করব, অর্থাৎ শেয়ারে নিরাপদ কিনা চেক করব, তখন আমাদের প্রয়োজন হবে শেয়ার ফোর্স। তাহলে আমরা বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করার জন্য সূত্র কি জানি? ম্যাক্সিমাম মোমেন্ট ইকুয়াল টু, ফর্মুলা কি? ম্যাক্সিমাম মোমেন্ট ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে যে যদি সিম্পলি সাপোর্টেড হয় তাহলে ω/8 বা WL/8, ক্যান্টিলিভার হলে 2, পুরোপুরি অবিচ্ছিন্ন হলে 12, তার আংশিক অবিচ্ছিন্ন হলে 10। তাহলে আমাদের অংশটা ছিল কি পুরোপুরি অবিচ্ছিন্ন স্ল্যাবের ক্ষেত্রে। তাহলে পুরোপুরি অবিচ্ছিন্ন স্ল্যাবের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে ω/L²/12 অর WL/12। যদি তাই হয় তাহলে আমরা একটা মান ইনপুট করতে পারি এখানে। ডাব্লুর ভ্যালু হচ্ছে 2919/12। তাহলে এটা হচ্ছে আমরা পেলাম হচ্ছে কেজিতে, তাই না? কেজিতে আমরা WL, তার মানে এখানে হবে 3.5। ওকে, তাহলে আমরা 3.5 যেহেতু মিটারে আছে, তাহলে অ্যান্সারটা পাবো কেজি মিটারে, কিন্তু আমাদের সবগুলো সূক্ষ্ম মানগুলো সেন্টিমিটারে দেওয়া আছে। আমরা এই জন্য মানগুলোকে সেন্টিমিটারে কনভার্ট করে নিব। সেন্টিমিটারে কনভার্ট করলে এখানে 100 দ্বারা গুণ করতে হবে, কারণ অ্যান্সার আসতো কেজি মিটারে। কেজি মিটারকে 100 দ্বারা গুণ করলে পাবো হচ্ছে কেজি সেন্টিমিটার। তাহলে কেজি সেন্টিমিটারকে করতে হলে আমাকে ভ্যালুটা হচ্ছে 2919 ইন্টু 100 ইন্টু 3.5 ডিভাইড বাই 12। আমরা পাচ্ছি কত? 851375। 851375। তাহলে 851375 কেজি সেন্টিমিটার। তাহলে আমরা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পেয়ে গেলাম। তাহলে আমাদের মেইন ক্যালকুলেশন করার জন্য যেই ডাটাগুলো প্রয়োজন ছিল সেই ডাটাগুলো আমরা পেয়ে গেছি। ম্যাক্সিমাম শেয়ার ফোর্স দিয়ে আমরা বিল্ডিং শেয়ারে নিরাপদ কিনা চেক করব। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট দ্বারা আমরা বিল্ডিংটি বা স্ল্যাবটি তার ইফেক্টিভ ডেপথে নিরাপদ কিনা সেটা চেক করব। এই জন্য আমরা এই মানগুলো বের করলাম। আমরা পরবর্তী স্টেপ শুরু করব স্টেপ 5 থেকে। আমাদের পরবর্তী স্টেপ শুরু করার বিষয়বস্তু কত হবে? স্টেপ 5, অর্থাৎ ইফেক্টিভ ডেপথ ক্যালকুলেশনের স্টেপ থেকে আমরা পরবর্তী স্টেপটা শুরু করব। তাহলে 4টা স্টেপ কমপ্লিট করলাম, 5 নাম্বার স্টেপ থেকে আমরা পরবর্তী কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।